আমি স্বাস্থ্যসম্মত লাইফস্টাইলকে বেছে নেওয়ার ক্ষেত্রে দৌড়কেই আমি প্রাধান্য দিয়ে বাংলাদেশে তো তখন দৌড়ের এই যে কালচারটা সেটা আসলে ওভাবে ছিল না। দিন শুরু হওয়ার আগে আমার আসলে আচ্ছা, আমার এক্সারসাইজটা শেষ হয়ে যায়। মানে এটার সামনে কিরকম একটা আপনি ছবি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রানিং কমিউনিটিটা কত বড় হবে? তবে আমি যেটা সমস্যা দেখি যে এই ইভেন্টগুলো নিজেকে ফিট রাখার সবচেয়ে বড় উপায় কি? এক কথায় যদি আমরা বলি, অবশ্যই প্রতিদিন হাঁটা চলা এবং যদি সম্ভব হয় তাহলে দৌড়ানো। দৌড় এমন একটা জিনিস যেটা আপনার স্বাস্থ্যকে শুধু ভালো রাখবে যে তা নয়, আপনার মনকে তাজা রাখবে এবং আপনি কাজ করায় অনেক বেশি উৎসাহ পাবেন। এবং এই দৌড় নিয়েই আজকে আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি শুধু একজন দৌড়বিদ নন, যিনি দৌড়ের সঙ্গে নানাভাবে সম্পৃক্ত। তিনি দৌড়ের যে কমিউনিটি বা যে সমাজ সেখানে অনেকভাবে জড়িয়ে আছেন। তিনি একজন সংগঠক, তিনি একজন স্থপতি এবং সবচেয়ে বড় ব্যাপার তিনি অসাধারণ একজন দৌড়বিদ। আমরা তার সঙ্গে আজকে আলাপ করিয়ে দিচ্ছি আপনাদেরকে। শাহিন আজিজ ভাই একজন স্থপতি এবং ঢাকা রোড রানার্সের তিনি প্রতিষ্ঠাতা। আপনাকে স্বাগতম আজকের আমাদের এই স্পেশাল অনুষ্ঠানে, যেখানে ফিট অ্যান্ড লিটের সেকেন্ড এপিসোডে আমরা কথা বলবো কিভাবে দৌড়ের মাধ্যমে আপনি নিজেকে ফিট রাখবেন এবং দৌড় কিভাবে আপনার জীবনকে বদলে দেবে। শাহিন ভাইকে প্রথমে স্বাগতম জানাচ্ছি আমাদের এই এপিসোডে। কেমন লাগছে আগেই একটু জানতে চাই। ধন্যবাদ। মানে চমৎকার যে আমি এইখানে যে প্যাভিলিয়নের মাধ্যমে এরকম একটা স্টুডিও যে রয়েছে সেটা খুবই চমৎকার, এবং এরা যে স্পোর্টস নিয়ে কাজ করে সেটা আসলে সবার জন্য খুবই অনুকরণীয়। কারণ বাংলাদেশের মতো একটা দেশে প্যাভিলিয়ন যেই কাজটা করে যাচ্ছে, যে তরুণ সমাজের জন্য কাজ করছে এবং সাথে সাথে অন্য যারা শিশু এবং কিশোর এবং যারা স্পোর্টসে আগ্রহী তাদেরকে কিন্তু বিভিন্নভাবে সার্ভ করছে। জি, আমার কাছে মনে হচ্ছে যে এই উদ্যোগটা খুবই ভালো, এবং এই যে চলমান যেই ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়াটা, এটাও মানুষকে অনেকভাবে সচেতন করতে সক্ষম হবে বলে আমি আশা রাখছি। জি। আহ, আমরা দৌড় নিয়ে কথা বলছিলাম। দৌড় আপনারা সবাই জানেন, আপনারা অনেকেই দৌড়াতে পছন্দ করেন। আমাদের ফিট অ্যান্ড লিটের যে মূল প্রতিপাদ্য, নিজেকে ফিট রাখুন এবং লিট বা হালকা রাখুন, সেখানে কিন্তু বড় একটা ভূমিকা রাখবে অবশ্যই দৌড়। আমরা সবাই দৌড়াতে ছোটকালে কম বেশি দৌড়েছি। কেউ আমরা ১০০ মিটার দৌড়েছি স্কুলে, কেউ ২০০ মিটার দৌড়েছি, কেউ কোনো এমনিতেই দৌড়েছি। দৌড়াতে আমাদের সবার ভালো লাগে। একটা বয়স হয়ে যাওয়ার পরে তখন হয়তো দৌড়ানো তো হয় না। কিন্তু শাহিন ভাইয়ের কাছে আমরা শুরুতেই আপনার দৌড়ের গল্পতেই আসতে চাই। অবভিয়াসলি আপনি অনেকদিন ধরেই দৌড়ের সঙ্গে সম্পৃক্ত। আপনি প্রথম পরিচয় হয়তো আপনার নিজেকে আপনি একজন দৌড়বিদ বা বলতে পারেন। আপনার দৌড়ের সঙ্গে গল্পটা শুনতে চাই। কিভাবে হলো সেই গল্পটা? শুরুটা কিভাবে হলো? আচ্ছা, সেটা হচ্ছে যে দৌড়াতে তো ওই যে যেটা বললেন যে আমরা সবাই কম বেশি ছোটবেলায় করেছি। তারপর যখন আমরা ইউনিভার্সিটিতে আসলাম আর কি, আমরা তো আমি বুয়েটে পড়েছি। জি, তো অল্প স্বল্প কিছু করতাম, হয়তো আমাদের মাঠে সামান্য কিছু দৌড় করতাম। কিন্তু পরবর্তীতে কর্মজীবনে প্রবেশ করার পরে ব্যা যখন ব্যস্ত হয়ে পড়লাম, তখন মনে হলো যে শরীরটা আসলে কেমন যেন লাগছে। হুম, একটু কিছু একটা করা দরকার। তো জি, অনেকেই জিমে যায়, অনেকে হয়তো সাঁতার কাটে বা সাইক্লিং করে। তো আমার কাছে মনে হলো যে সবচেয়ে ইজি ওয়ে, যেটা খুব সহজে আমি করতে পারি। আমার খুব খুব বেশি ইনস্ট্রুমেন্ট বা অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না। শুধুমাত্র আমার একটা শু এবং হচ্ছে একটা স্পোর্টস অ্যাটায়ার থাকলে পরে আমি কিন্তু আমার সময় মতো যেকোনো জায়গায় আমি একটু ফিট হয়ে নিতে পারবো। নিজেকে একটু তৈরি করে নিতে পারবো। কাজের জন্য একটা ক্ষেত্র তৈরি করার জন্য যেইটুকু এক্সারসাইজ করা দরকার, সেইটুকু হয়ে যাবে, এবং একসাথে কিন্তু অনেকগুলো আমার বডির সবগুলো পার্টসই কিন্তু এটাতে ব্যা ভালো থাকছে আরকি দৌড়ের মাধ্যমে। তো আমার মনে হয়েছে যে দৌড়টা আমার জন্য সহজ, এবং এটা আমার সময় বাঁচাবে, এবং আমি যেকোনো জায়গায় করতে পারবো, এবং অন্য কোনো কিছুর উপরে জিম বা কোনো সুইমিং পুল এটার উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগছে না। জি। এর জন্য আমি এই স্বাস্থ্যসম্মত লাইফস্টাইলকে বেছে নেওয়ার ক্ষেত্রে দৌড়কেই আমি প্রাধান্য দিয়েছি, এবং আমি কিছুটা দৌড়ানো শুরু করি যখন হয়তো আমি ২০১০-১১ সাল থেকে আমি মোটামুটি রেগুলার একটু বেশি পরিমাণে দৌড়ানো, মানে ১০ কিলোমিটারের বেশি দৌড়ানো শুরু করি আরকি। আচ্ছা। মানে সেই ২০১০-১১ সালে গল্পতে যদি আমরা একটু আসি, তখন তো আপনি বলেছেন ১০ কিলোমিটার দৌড়। বাংলাদেশে তো তখন দৌড়ের এই যে কালচারটা, সেটা আসলে ওভাবে ছিল না। আমরা তো গত কয়েক বছর ধরে দেখছি এটা খুব বড় হয়েছে। এখন অনেকে দৌড়াচ্ছে। কিন্তু সেই ২০১০-১১ থেকে যখন আপনি ১০ কিলো দৌড়াতেন, তখন আসলে কালচার বা পুরা জিনিসটা, মানে এই যে দৌড়ের ব্যাপারে মানুষের যে এখন যে এত আগ্রহ, তখন নিশ্চয়ই আগ্রহটা এত বেশি ছিল না। এত বেশি ছিল না, কিন্তু হ্যাঁ, কেউ দৌড়াতো। হুম, বিশেষ করে কয়েকটা পার্ক। আমার একটা হয়েছে কি যে আমি
আমার আমার বাসার কাছে গুলশান লেক পার্ক আর কি। আচ্ছা আর আমার বাচ্চার স্কুল ছিল জাস্ট ওইটার গেটের উল্টা দিকেই আচ্ছা ওই স্কুল। তো সকালবেলা আমি ওকে নামাই দিতাম, জি প্লে গ্রুপে পড়তো জি হ্যাঁ, তখন নামাই দিয়ে আমি পার্কে ঢুকে যেতাম। তো আচ্ছা ওই পার্কের একটা মাল্টিকালচারাল পরিবেশ আছে, হ্যাঁ? যেটা হচ্ছে যে বাংলাদেশের লোকাল কমিউনিটি করছে, ইন্টারন্যাশনাল যারা আমাদের মিশনে বা এম্বাসিতে গুলাতে কাজ করে ওরাও আসতো। তো ওদের মধ্যে অনেকে কিন্তু দৌড়াতো, হ্যাঁ? জি তো বাঙালিদের মধ্যে হয়তো খুব বেশি ছিল না, কিন্তু ওই ফরেনার যারা কাজ করে বাংলাদেশে তারা কিন্তু ঠিকই মোটামুটি সবসময় কিছু না কিছু করতো। তো ওরাও একটা সহায়ক ভূমিকা পালন করেছে যে ওরা যেহেতু করছে আমিও করতে পারি। সো জি আমি 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 তখন দৌড়ানো শুরু করলাম। যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি দৌড়াবো, তো রাস্তায় না করে তখন পার্কে করতাম আরকি। অনেকে ভাবতো যে আমি বুঝি ওদেরই মতো ফরেনার বা হুম 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 শ্রীলঙ্কার জি লোক বা অন্য কোনো দেশের লোক, আচ্ছা হ্যাঁ? তো আ ওইটা ভুল বুঝতো। পরে আস্তে, আস্তে জানতে পারল যে আমি আসলে বাংলাদেশী, হুম হ্যাঁ? হুম এবং দৌড়াচ্ছি আরকি। আচ্ছা, আচ্ছা। তো ওখানে তো আপনি পার্কে যে ব্যাপারটা হলো। হুম। এরপরে আপনি তো আমরা জানি যে মানে আপনি পেশাগতভাবে একজন স্থপতি। সো বুয়েটে কি এমনিতে আপনার আ যখন আপনি পড়তেন ওই সময়টাতে বা যখন পড়াশোনার সময়টাতে ওই সময় কি এত দৌড়াদৌড়ি বা ওরকম করা হতো? না, এরকম করা হতো না। তবে সুযোগ পেলে কিন্তু আমি মাঠে আমার মনে আছে যে বুয়েট মাঠে কয়েকটা চক্কর দিতাম আরকি। জি। বন্ধুদের সাথে যেতাম, যে কেউ হয়তো করতো, ২-১ জন ছিল হয়তো একটু করতো। তো আমি হুম। ওই মানে মাঝে, মাঝেই প্রায়শই করতাম আরকি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। প্রায়শই করতাম। বুঝতে পেরেছি। আর আপনি যে স্থপতি আপনার যে একটা বড় পরিচয়। আপনার তো আমরা জানি অনেকদিন ধরে আপনি কাজ করছেন এবং সুনামের সঙ্গে কাজ করছেন। তো আ যারা আমরা জানি যারা একটু আমরা আমরা নিজেও যারা টেকনিক্যাল জায়গা থেকে পড়েছি বা যারা আমরা চাকরি করছি বা হুম, হুম, কিছু না কিছু করার ট্রাই করছি তাদের হুম, সময়টা অনেক লিমিটেড থাকে। হুম, হুম, আমাদের দৈনন্দিন জীবনের নিজেদের পারিবারিক ব্যস্ততা হুম, আছে, হুম, সাংসারিক ব্যস্ততা আছে, হুম, হুম, আ পেশাগত ব্যস্ততা আছে। হুম, বিশেষ হুম, করে পেশাগত ব্যস্ততাটা আমাদের সবার অনেক বেশি। হুম, সো আপনার তো স্থপতি হিসেবে প্রচুর পেশাগত ব্যস্ততা থাকে। হুম, আপনার ঢাকাতে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, ঢাকার বাইরে যেতে হুম, হচ্ছে আমরা জানি। তো এর মধ্যেও আপনি যখন আপনি অনেক ২০১০ এর কথা যদি বলি, এর মধ্যেও প্রায় ১৫ বছর। মানে এই সময়টাতে ১ম কথা হচ্ছে আপনি এই সময়েরটা বের করে নিচ্ছেন কিভাবে? হ্যাঁ, সময়টা একটা মাইন্ডসেট, হ্যাঁ? হ্যাঁ, তখন যেটা হতো যে শুরুর দিকে ২০০১ বললাম যে স্কুলে নামাই দিতাম। স্কুল থাকতো হচ্ছে ৮ টায় শুরু হতো, হ্যাঁ? তো আমি ৭:৩০ টায় হয়তো স্কুল গেটে হুম, নামাই দিতাম। হুম, ৭:৩০ টায় নামাই দিয়ে হয়তো ১ ঘন্টা সোয়া ঘন্টা করে হুম, আমি আবার চলে আসতাম। তার মানে হচ্ছে আমার টাইমটা কিন্তু ওইখানে ম্যানেজ হয়ে যেত। কারণ ওইটা হয়ে গেলে ৮টা ৮:৩০ টার দিকে আমি বাসায় গেলে তারপরে আমি আমার মতো প্রিপারেশন নিতাম কাজের জন্য। হুম। তো ওইটা ম্যানেজ হয়ে যেত। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আর্লি করি আরকি। আচ্ছা, হ্যাঁ, স্কুলে ওকে পৌঁছানোর আগেই করে ফেলি আরকি। আচ্ছা, আচ্ছা, তার মানে হচ্ছে চেষ্টা করি আমি যখন ট্রেনিং এ থাকি, তখন মোটামুটি হচ্ছে ৫:৩০ টার দিকেই আমি শুরু করে দেই। আচ্ছা, ৫:৩০ টার দিকে শুরু করে ৭ টার মধ্যে শেষ করে ফেলি। তাতে হয় কি যে আমার মানে পুরা দিন শুরু হওয়ার আগেই আমার আসলে আচ্ছা। আমার এক্সারসাইজটা শেষ হয়ে যায় এবং হুম, আমার ট্রেনিংটা শেষ হয়ে যায়। তো আচ্ছা। মানে কেউ দেখার আগেই আসলে আমার ট্রেনিংটা শেষ হয়ে যায়। তখন বুঝতে পেরেছি। আরেকটা সুবিধা হচ্ছে, তো এই কারণে আমার পার্কে যাওয়া লাগছে না। আচ্ছা, তখন কিন্তু পুরা রাস্তাগুলাই খালি থাকে এবং হুম, মানে মোটামুটি পুরা শহরটাই আসলে ট্র্যাকের মতো কাজ করে। আচ্ছা, সো তেমন কোনো ট্রাফিক থাকে না। খুব আচ্ছা। ঠান্ডা একটু পরিবেশটা সূর্যোদয়ের আগে হুম, হুম, যেহেতু হুম। ওইটা ওয়েদারটা ভালো থাকে এবং ওই সময়টা কিন্তু রান করার জন্য আসলে ভালো। আচ্ছা, হুম? বুঝতে রাদার দ্যান পেরেছি। আরেকটু বেশি বেলা বেশি হলে আসলে আচ্ছা। একটু দূরপাল্লার রান করা কষ্টকর হয়ে থাকে। তো আমি এখন আসলে ওই সময়টাই বেছে নিয়েছি রান করার একদম জন্য। ভোরের সময়টা। ভোরের সময়টা। আচ্ছা। আরেকটা জিনিস মজার ব্যাপার আপনি বলছেন আপনার ছেলেকে মানে ড্রপ করে আসেন। কিন্তু অনেক সময় আমরা Facebook এ বা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি কিন্তু আপনার সঙ্গে সুন্দর আপনার ছেলে দৌড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সো এই জিনিসটাও বাংলাদেশে খুব রেয়ার যে বাবা-ছেলের দৌড়ানোর হ্যাঁ, ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ। এটাও কিন্তু আমার কাছে মনে হয় যে একটা অসাধারণ একটা অনুকরণীয় ব্যাপার হতে পারে। যেখানে আমাদের দেশে বাবাদের অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, অবশ্যই আপনার ছেলে বয়স একদমই ছোট। সে হ্যাঁ। স্বাভাবিকভাবে তার ফিটনেস অনেক বেশি হুম, থাকবে। হুম, কিন্তু বাবা-ছেলে দৌড়াচ্ছে এই হুম, জিনিসটা কিন্তু একটা অসাধারণ একটা ব্যাপার। তো হুম, আপনার ছেলে কেমন দৌড়াতে পছন্দ করে বা সে আসলে আ মানে আপনার সঙ্গে যখন দৌড়ায় মাঝে, মাঝে আমরা ভিডিওতে হুম, মাঝে, মাঝে দেখি সে কতটা এনজয় করে হুম। জিনিসটা? যেটা হচ্ছে যে ও যখন আমাকে তো দেখতো ফিট, হুম, আমি হুম, রেডি হচ্ছি হুম, বা দৌড়াতে যাচ্ছি। ও জানে যে বাবা আসলে দৌড়াতে যাচ্ছে, হুম, হ্যাঁ? তো ওই দেখে, দেখে ওরও একটা হুম, মনে আগ্রহ জাগে যে হুম, চলো যাই, আমি হুম, করি, হ্যাঁ? হুম, তো ও যখন ৫-৬ বছর তখন থেকেই কিন্তু ও টুকটাক হুম। আমার মনে আছে যে ১-১.৫ কিলোমিটার পারতো, হ্যাঁ? আচ্ছা। তারপরে ৬-৭ বছরে সে ৫ কিলোমিটার। একবার হাতিরঝিলে একটা BYLC নামে একটা জি, সংগঠন আছে। জি, ওদের একটা রান হলো।
তো ওর বয়স তখন বোধহয় 9 বছর বা 10 বছর। হ্যাঁ? আচ্ছা, সে তখন কিন্তু একটা 5 কিলো রান করে ফেললো। ওখানে ওখানেই করলো এবং ও হুম। একটা ক্রেস্ট পেল আচ্ছা, ইয়ংগেস্ট রানার হিসেবে। আচ্ছা, তারপরে আস্তে, আস্তে এইভাবে এখন সে মোটামুটি বুঝে গেছে কিভাবে এবং করতে হয়। আর আমি ওর সাথে থাকতাম। ওর যদি খারাপ লাগে এটা আমি হুম, দেখতাম হুম, যে ওর হুম, কোনো বা ও তো বোঝে না যে দেখা গেল ও বেশি ফাস্ট চলে যাচ্ছে। হুম, হুম, আসলে এটা তো একটা নির্দিষ্ট পেসে থাকতে হয় এবং হুম, হুম, একটা গতির সীমাবদ্ধতা যাতে হুম, হার্ট রেট না বাড়ে হুম, হুম, এবং হুম, ও হাইড্রেশনের ব্যাপার থাকে। হুম, তো হুম, বাচ্চারা অনেক ক্ষেত্রেই কিন্তু এটা টের পায় না। হুম, হুম, তো একজন সাথে থাকলে বা যেই হুম, থাকুক, কোচ থাকুক, গাইড হুম, থাকুক, আত্মীয় থাকুক, হুম, থাকলে পরে ও ও ও না উনি কিন্তু গাইড করতে পারবেন যে হুম, কিভাবে করলে তোমার আসলে এখন হুম, তুমি আর কতটুকু দৌড়ানো উচিত হুম, বা হুম, দৌড়ানো উচিত না, হুম, তোমার পানিটা এখন খেতে হবে কিনা হুম, হুম, বা একটু থামতে হবে কিনা, হুম, সেই হুম, জিনিসটা সহজে গাইড করা যায়। হুম, হুম, এই কারণে আমার আমার কাছে মনে হয় যে যদি কোনো বাচ্চাকে হুম, একটু ট্রেন আপ করার দরকার পড়ে তাহলে হুম, একজন কেউ সাথে থাকলে কিন্তু ভালো আচ্ছা, ওর আচ্ছা, জন্য এবং ও বোর ফিল করবে না। হুম, ও হুম, কিন্তু এনজয় করবে, কথা বলবে হুম, যে এটা এটা কেন হচ্ছে, এখন কেমন লাগছে হুম, বা আমি আর কতটুকু যাব, হুম, এখনকার পেস কত আছে, আমার কতটুকু টাইম লাগলো, এই সব কিছু করতে করতে কিন্তু টাইমটা ওর কেটে যায়। তো ট্রেনিং এর জন্য আসলে বাবা মা বা আত্মীয় স্বজন কেউ যদি সাথে থাকে না খুবই ভালো হয় বাচ্চার বিকাশের জন্য। আচ্ছা, এবং আমার কাছে মনে হচ্ছে যে খুব ওর এনজয় একটা কন্টিনিউ এখন তো মোটামুটি কিশোর হয়ে গেছে। জি চলে গেছে। ওর কিন্তু একটা কন্টিনিউশন হয়েছে। ও কিছুটা হলেও আমার মানে আমি থাকাতে একটু হুম, অবশ্যই মনে করি যে এই হুম, যে এখন যে হুম, ও দৌড়াতে পারে ভালোই মোটামুটি হুম, সেটা হুম, হুম, হয়েছে। প্লাস ও এখন টেনিস খেলে। আচ্ছা, সেই টেনিস খেলাটাও ওর জন্য মানে হুম, রানিংটা ওর টেনিসের জন্য খুব কাজে লেগেছে। বুঝতে পেরেছি। তো আপনার তো ধরেন আপনার ছেলে দৌড়াচ্ছে আমরা দেখেছি। হুম। এর বাইরে আপনার তো অনেক বন্ধু-বান্ধব আছে যারা নিশ্চয়ই আপনাকে দেখে উৎসাহ পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হয়। এটা হয় কি যে অনেকেই উৎসাহিত হয়েছে। অল্প-স্বল্প শুরু করেছে। তারপর বা সিরিয়াসলি করেছে এরকমও অনেকে আছে। আচ্ছা, এবং যেহেতু এখন মানে ওম হুম, পার্সোনাল মিডিয়ার যুগ, হুম, সোশ্যাল মিডিয়ার যুগ। হুম, 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 এটাতে দেখে, দেখে কিন্তু বিভিন্ন জায়গার মানুষ হুম, আ আস্তে, আস্তে যে আমি কিভাবে করতে পারি বা কি হুম, পড়া উচিত, কোন হুম, শুটা পড়া উচিত, করা উচিত। হ্যাঁ? সেই ব্যাপারে সাজেশন নিচ্ছে। হুম, হুম, কারণ আমরা যখন শুরু করি তখন কিন্তু বাংলাদেশে কোনো ভালো শু পাওয়া যেত সহজ না, পাওয়া হ্যাঁ? যেত না। আমরা বিদেশে যখন যেতাম তখন হয়তো কিনে আনতাম বা কাউকে বলতাম পাঠাতে। এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের শু পাওয়া যাচ্ছে। হুম, হুম, তো এটা একটা সুযোগ তৈরি হয়েছে। তখন আ যেই শুগুলা পাওয়া যেত, সেই শুগুলা কিন্তু উম উপযোগী কিনা রানিং এর সেটা কিন্তু একটা ডিফিকাল্ট একটা বিষয় ছিল। তো তারপর হচ্ছে ও যে অ্যাটায়ার যেটা জি, পোশাক-আশাক সেই জিনিসগুলাতেও হেল্প নিতে পারে। জি। সো ওইভাবে বিভিন্নভাবে হাইড্রেশন এর ব্যাপারটা, তারপর খাবারের ব্যাপারটা রয়েছে। রানিং করলে কি খেতে হবে, কি খেতে হুম, হবে হুম, না। হুম, তারপর লাইফস্টাইল কিভাবে ঘুমাতে হবে, কিভাবে রুটিন মেইনটেইন করা। সব জিনিসটাই কিন্তু আসলে রানিং এর মাধ্যমে চলে আসে। বুঝতে পেরেছি। হ্যাঁ, একটা রানিং একটা মাল্টিডিসিপ্লিনারি একটা হুম, হুম, স্পোর্ট যেটা হুম, হুম, আসলে আ লাইফের বিভিন্ন স্টেজে হুম, বিভিন্নভাবে কিন্তু মানুষকে ইফেক্ট করে। হুম, তো হুম, এটা হুম। একটা অসাধারণ আমার কাছে মনে হয় এটা যে একটা সুন্দর বসে একটা ওয়ে হ্যাঁ। বাঁচার জন্য আরকি। এই কাজটা করতে গিয়ে মানে ধরেন আপনার বন্ধু-বান্ধবের কথা বলছিলেন। ধরেন এখন ৪০ পার হয়ে যাওয়ার মধ্যে অনেকেই আপনার বন্ধু-বান্ধব আছে, হুম, অনেকে হুম, আপনার জুনিয়র আছে, হুম, কেউ সিনিয়রও আছে। হুম, সো আমরা যখন দেখি যে আ একটা সময় পর্যন্ত আমাদের শরীর কিন্তু ফিট থাকে। ধরেন হুম, আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম, হুম, বুয়েটে ছিলাম, তখন কিন্তু আমরা খেলতাম মাঝে, মাঝে। হুম, আপনিও হয়তো হুম, দৌড়াতেন। তখন আমাদের বডি অনেক ফ্লেক্সিবল ছিল। হুম, তখন আসলে আমাদের দৌড়াতে আমি যদি আমার কথাই বলি, হুম, তখন আমি যখন ফুটবল খেলতাম ইউনিভার্সিটিতে, তখন কিন্তু আমার ফুটবল খেলতে খুব বেশি কষ্ট হতো সমস্যা না। হতো না। আর যখন আমি একটু বয়স বাড়া শুরু করলো, তখন কিন্তু চট করে খেলতে পারতাম না। তখন হুম, দেখা যেত যে দৌড়াতে বা খেলতে গেলে হয়তো একটু দমের সমস্যা হচ্ছে বা লং টার্ম দৌড়ালে হয়তো হুম, একটু দমের সমস্যা হচ্ছে। মাঝে, হুম, মাঝে রেগুলার যদি না দৌড়াই তখন আবার একটু সমস্যাটা হুম, বাড়ে। হুম, হুম, তো আমি যেটা একটু জানতে চাই আপনার কাছে, হুম, ধরেন আপনার এই বয়সে এসে হুম, ধরেন স্পেসিফিক্যালি ধরেন আমি যদি 40 প্লাস পারসন দের কথা বলি, 45 প্লাস পারসন দের জন্য বলি, হুম, তাদের জন্য ১ম কথা হচ্ছে তাদের জন্য ফিট থাকাটা কতটা হুম, গুরুত্বপূর্ণ এবং হুম, দৌড় সেখানে আসলে কি ভূমিকাটা রাখতে পারে? আপনি যদি রেগুলার দৌড়ান, হুম। বিশেষ করে একটু 40 প্লাস দের জন্য সেক্ষেত্রে আসলে হেলথ এর উপরও মানে পুরো জিনিসটা তাদের পজিটিভ ইমপ্যাক্ট গুলো আসলে হুম। কি, কি? প্রথমত হচ্ছে দৌড় হচ্ছে এমন একটা জিনিস যেটা হুম, সহজে করা যায়। হুম, আমার কাছে মনে হয় যে এটা আ অন্যান্য স্পোর্টস এর যেমন একটা ব্যাডমিন্টন যদি আমি খেলতে যাই, হুম, আমার কিন্তু ৪ জন বা ২ জন লাগবে। লাগবে। ক্রিকেট খেলতে গেলে একটা গ্রুপ লাগবে। আবার ফুটবল জিনিসপত্রও লাগবে প্রচুর। জিনিসপত্র লাগবে। ফুটবল খেলতে গেলে একটা মাঠ লাগবে এবং আমার আসলে হুম, আরো প্লেয়ার মানুষজন লাগবে, লাগবে, প্লেয়ার। মানুষজন হ্যাঁ, লাগবে। টেনিস খেলতে গেলেও লাগবে। হুম, হ্যাঁ?
দৌড় করতে গেলে কিন্তু আমি নিজেই যথেষ্ট, আমার মাইন্ডসেটটাই যথেষ্ট যে আমি এখন দৌড়াবো, আমার এখন দৌড়াতে যেতে হবে। হুম। এখন এই দৌড়টাকে আমি কিভাবে করব? হুম। প্রথমত হচ্ছে যেটা আপনি বললেন যে ফ্লেক্সিবিলিটি বা হুম। মানে বডি কিভাবে রিঅ্যাক্ট করবে। হ্যাঁ, রিয়েক্ট করবে। ঠিক আছে। বডি প্রথম রিঅ্যাক্ট করতে পারে। তো আমার এখানে কিছু টেকনিক তো আছেই যে শুরুটা আমি কিভাবে করব। হ্যাঁ? আমাকে ১ম এই হচ্ছে অ্যা ওয়াকে চলে যেতে হবে। হ্যাঁ? আচ্ছা। ১ম এ আমি হয়তো কয়েকদিন একটু হাঁটলাম। হ্যাঁ? তারপরের সপ্তাহে হয়তো আমি ১০০ মিটার দৌড়ানোর চেষ্টা করলাম। কথা ২ মিনিট দৌড়ানোর চেষ্টা করলাম, জগিং করার চেষ্টা করলাম, হুম। দৌড়ানো না। হুম। দৌড়ানো আর জগিং এর একটা বেসিক কিন্তু বেশ পার্থক্য রয়েছে। পার্থক্য হ্যাঁ? আছে। তো জগ করলাম হালকা করে। তারপরে একটু আমার ভারী লাগতে লাগলো বা দমে সমস্যা হলো। তখন কিন্তু আবার আমি থামিয়ে দিলাম, রেস্ট নিলাম, ওয়াটার খেলাম কিংবা একটু হাঁটলাম। আবার ১০ মিনিট পরে আবার একটু করলাম। এইভাবে কিন্তু ক্রমান্বয়ে একটা রুটিন মেইনটেইন করে কিন্তু ক্রমশ প্রতি উইকে যদি 10% করে দৌড়ের ক্যাপাসিটি বাড়ে, যে আজকে যদি আমি ২ মিনিট দৌড়াই, পরের উইকে আমি হচ্ছে 10% ২ মিনিটের 10% হচ্ছে ১২ হুম। সেকেন্ড বাড়ালাম। হ্যাঁ? হুম। তারপরের উইকে আবার ওই ১ ঘন্টা ৩২ ১ মি ১৩২ মিনিট হলো, ১৩২ সেকেন্ড হলো, ওইটার হুম। 10% আমি বাড়িয়ে দিলাম। আরো হচ্ছে ১৩.২ সেকেন্ড বাড়ালাম। এভাবে প্রতি উইকে করতে কিন্তু না আমি ১ মাসের মধ্যেই একটা জায়গায় চলে যেতে পারবো। হুম। এবং প্রতিদিন দৌড়ানোর দরকারও নাই। হ্যাঁ? শুরুটা যদি আমার শরীর খারাপ লাগে, হুম। ১ম এ বডি কিভাবে রিঅ্যাক্ট করতেছে আমাকে কিন্তু ওইটা শুনতে হবে। হুম। বডি যদি রিঅ্যাক্ট করে তখন কিন্তু আমার আসলে এই দৌড়টাকে একটু লিমিট করে দিতে হবে। হুম। দরকার হয় রেস্টে চলে যেতে হুম। হবে। হুম। হুম। একদিন রেস্ট নিয়ে আবার করলাম। হুম। এইভাবে করতে একটা অভ্যাসের মধ্যে চলে গেলে না, হুম। তারপরে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা। এর সাথে দৌড়ের যেটা লাগে যে ব্যথা হলে স্ট্রেচিং, হুম। হুম। মানে হুম। প্রি রান যেটা, হুম। প্রি রান যে প্রিপারেশন যেটা হুম। হচ্ছে হুম। কিছু স্ট্রেচিং করে নেওয়া, বডির মাসলগুলো অ্যাক্টিভেট করে নেওয়া। এটা করলে পরে ভালো ইনজুরির সম্ভাবনা কম থাকে। কমে যায়। হ্যাঁ? এবং পোস্ট রান যেই কুল এক্সারসাইজগুলা, ডাউন বা যে কুল ব্যাপারটা। ডাউন যেটা, ওটাও কিন্তু আসলে করলে পরে না একটা হুম। নিয়ম মাফিক হুম। চর্চার মধ্যে গেলে এটা কোনো ব্যাপার না। আর আচ্ছা। এজিং যেটা বললেন, হুম। দেখেন মানে আমরা যেটা রান করি আমরা কিন্তু কম্পিটিটিভ রানার খুব কম। হুম। হ্যাঁ? হুম। হুম। সবাই আমরা মানে বেশিরভাগ লোকই আমরা আসলে শখের বশে করি, তাই না? হুম। হুম। তো শখের বশে করলে পরে তো আমার আসলে কারো সাথে কম্পিটিশন নাই। না। সো আমি আমার ফিটনেসের জন্য করছি। হুম। জেনারেল ফিটনেসের জন্য রান করা একটা জিনিস, আরেকটা হচ্ছে কম্পিটিটিভ রানার হুম। হওয়া হুম। একটা জিনিস। তো জেনারেল ফিটনেসের একটা লেভেলে না গেলে তো আমি আর কম্পিটিটিভ হতে পারছি না। তো আমাকে ১ম এ জেনারেল ফিটনেস আমার বডি যেভাবে রিঅ্যাক্ট করে সেভাবে করেই কিন্তু আমাকে আগাতে হবে। তারপর যদি আমি ডিসিশন নেই না আমি এখন একটু ভালো রানের জন্য প্রিপারেশন নেব বা কম্পিটিটিভ রানার হব, তখন সেটা আরেক ধরনের প্র্যাকটিস জোনে চলে যাবে। সো ১ম এ আমাদের জেনারেল রানিং প্র্যাকটিসটা শুরু করা, যেটা হচ্ছে ক্রমশ বাড়ানো, ওয়াক রান এভাবে করে কিন্তু আমরা আগাতে পারি। আচ্ছা, আচ্ছা। বুঝতে এটা পেরেছি। সবার ক্ষেত্রে এ সত্য। সেটা যদি ছোট বাচ্চাও হয় তার হুম। জন্য যেমন, ইয়াংদের জন্য যেমন, হুম। হুম। বয়স্কদের জন্য যেমন। হুম। 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 তা একইভাবে এটা শুরু হুম। করা যায় আরকি আমি মনে করি। বুঝতে পেরেছি। তো আপনি যেটা বলছিলেন যে ওয়াক রান বা এরকম একটা স্টাইলে করা। কিন্তু আমরা তো জানি হচ্ছে আমার খুব বেশি দৌড়ের অভিজ্ঞতা নেই। কিন্তু যতটুকু আছে আমরা জানি হচ্ছে দৌড়ে তো এখন অনেকগুলো সেকশন হয়েছে। ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার, ২০ কিলোমিটার। হুম, আরো মনে হয় হুম, আছে ম্যারাথন হুম, আছে, হুম, আল্ট্রা ম্যারাথন আছে, হুম, অনেক রকম আছে। হুম। ১ম কথা হচ্ছে আপনার পার্সোনাল প্রেফারেন্স বা আপনি নিজে কোনটা বেশি করেন এবং আচ্ছা, মানে ব্যবধানগুলো আসলে কিরকম? মানে কোনটার জন্য কিরকম প্রিপারেশন লাগে? আচ্ছা। মধ্যম মানে শর্ট লেংথ বা মানে হ্যাঁ, মানে লম্বা লেংথের হ্যাঁ। দৌড়ের জন্য আসলে প্রিপারেশন গুলা প্রিপারেশন গুলো কেমন আলাদা, লাগে? বা আলাদা। আপনি হ্যাঁ, নিজে আসলে কোনটা করেন বা কোনটাতে স্বাচ্ছন্দ্য আচ্ছা, বোধ করেন? হ্যাঁ। সেটা ধন্যবাদ। হ্যাঁ, সেটা হচ্ছে যে ৫ কিলোমিটার রান একটা পপুলার একটা ডিসট্যান্স পপুলার আরকি। ডিসট্যান্স। হ্যাঁ, পপুলার ডিসট্যান্স সারা ওয়ার্ল্ডে, মানে এটা লাখ মানুষই করে আরকি। হুম, আমাদের দেশেও কিন্তু পপুলার ডিসট্যান্স। পপুলার। আমি নিজেও হ্যাঁ, করেছি। ৫ কিলোর জন্য খুব বেশি প্রিপারেশন লাগে না। অল্প-স্বল্প কয়েকদিন প্রিপারেশন নিলেই হয়। তারপর যদি ১০ কিলোতে যাই, সেখানে আরেকটু বেশি প্রিপারেশন নেবে। এইভাবে হাফ ম্যারাথন করতে গেলে মানে ২১ কিলোমিটার করতে গেলে হুম। তখন কিন্তু একটু রেগুলার প্র্যাকটিসের ব্যাপার চলে আসে। হুম। ১০ কিলোমিটার করলে হয়তো আমাকে এর ৮০% ভলিউম বা ৭৫% ভলিউম রানের একটা প্র্যাকটিস প্রিভিয়াস কয়েকদিন আগে শেষ করতে হবে আরকি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ৭.৫ কিলোমিটার একটা লুপ শেষ করতে হুম। হবে। হুম। হুম। নাহলে তো আমি ১০ কিলোমিটার রেস দিতে পারবো না। পারবেন না। হ্যাঁ? তারপরে হচ্ছে যে এরকম করে ২১ কিলোমিটারে গেলে আমাদের ১৬-১৭ কিলোমিটারের একটা রানিং প্র্যাকটিস করতে হবে। নাহলে আমার ওইখানে যেয়ে সমস্যা হতে পারে, তাই না? এইরকম আরকি যে যেই ভলিউম আমি করব, যেই ডিসট্যান্স আমি যাবো তার একটা নির্দিষ্ট পরিমাণ
পার্সেন্টেজ একটা আগে করতে হবে, 75%, 70%, কোনো ট্রেনার হয়তো 80%ও বলে আর কি। তো এই ধরনের একটা রানিংয়ের প্র্যাকটিস আমাদের অবশ্যই লাগবে আর কি। এখন দূরপাল্লার রানের ক্ষেত্রে তো আসলে রেগুলার রান একটা বিষয়, সপ্তাহে 3 দিন বা 4 দিন, কোনো ক্ষেত্রে 5 দিন, 1 দিন 2 দিন রেস্ট দেওয়া আমি মনে করি ভালো। হুম, এই প্র্যাকটিসগুলো রেগুলারভাবে করতে হবে। এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে দূরপাল্লার রানের ক্ষেত্রে ভ্যারিয়েশন ট্রেনিং করা যায়। কোনোদিন হয়তো আমি ইজি মোডে করলাম, কোনোদিন টেম্পো রান বলে একটু জোরে দৌড়ানোর চেষ্টা করলাম। কিছুদিন কোনো একটা সময় হয়তো আমি অ্যা একটু মিক্সড মোডে রান করলাম। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি রেগুলার, তাহলে হয়তো আমরা ওই ডিসট্যান্সটাকে কাভার করতে পারবো। তো ২১ কিলোর জন্য যেমন বললাম যে সর্বোচ্চ ১৬-১৭ কিলোমিটার একটা প্র্যাকটিস রাখতে হবে। আচ্ছা। হ্যাঁ? ১টা বা ২টা রান রাখতে হবে হুম, রেসের আগে। হুম। আর যদি ফুল ম্যারাথন বলি তাহলে হয়তো ৩০ থেকে ৩৫ কিলোমিটারের একটা ডিসট্যান্স আমাকে অবশ্যই কভার করে নেওয়া উচিত। যাতে আমি রেস ডেতে যেয়ে অসুবিধায় না পড়ি আরকি। আচ্ছা, আপনি নিজে মানে কিরকম মানে কোন মানে আচ্ছা। যখন থেকে দৌড়ানো শুরু হ্যাঁ, করেছেন হ্যাঁ। এরপর থেকে এ কিরকম এরপরে লেংথের? তো আমাদের দেশে তো আসলে তখন হতো না, ওইরকম হুম, কোনো হুম, ইভেন্ট হতো না। হুম। তো জি। ৫ কিলোমিটার হতো, ১০ কিলোমিটার হতো। হুম। আ তে হাফ ম্যারাথন হতো, একটা ইভেন্ট হতো আরকি, হ্যাঁ? আচ্ছা। তো সেটা হচ্ছে ১২-১৩, ১১-১২ ১৩ সালের দিকে শুরু হয়েছে। হুম, তারপর হচ্ছে জি। ফুল ম্যারাথনের ইভেন্ট আসলে ঢাকা শহরে আমি দেখি নাই। আর অন্যান্য যে ইভেন্টগুলা শুরু হয়েছে, বাংলাদেশ আর্মি আসলে হুম, ১ম হুম, ফুল ম্যারাথনের ১ টা ২ টা ৩ টা এপিসোড করেছে হুম, আরকি। হুম, ঢাকায় যেই হুম, হুম। পূর্বাচল পূর্বাচলে। হ্যাঁ, 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 হ্যাঁ। এক্সপ্রেসওয়েতে। আর আ আমি ১ম ফুল ম্যারাথন করি হচ্ছে আ ১৭ সালে। ১৭ সালে। ১৭ সালে কলকাতা ফুল ম্যারাথন করি। কলকাতা। হ্যাঁ, দেশের কলকাতা। বাইরে গিয়ে? দেশের বাইরে গিয়ে, হ্যাঁ, আচ্ছা। ওইটা করেছিলাম সেটার আরকি। এক্সপেরিয়েন্স কেমন ছিল? দেশের বাইরে গিয়ে দেশের একটা বাইরে, ম্যারাথন হ্যাঁ, করছেন। করছি। কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ম্যারাথন বলতে আসলে বুঝায় কিন্তু ৪২ কিলোমিটার, হ্যাঁ? জি। ৪২.2 কিলোমিটার। তো যেহেতু ম্যারাথন বলি, হ্যাঁ? তো হুম, আমি কেন পুরাটাই করব না? এবং আমি যেহেতু পছন্দ করি, আসলে এই দৌড়ানোর সময়টা আমি খুব এনজয় করি। এটা একটা মাইন্ডসেট বিল্ড আপ করা, পুরা কাজের প্ল্যানিং করা যায়, দিনের প্ল্যানিং করা যায়। সারাদিন আমি কি করব বা ফিউচারে কি করব? এটা কিন্তু আমার মি টাইম, তাই না? যে আমাকে তখন কিন্তু কেউ ডিস্টার্ব করছে না। করছে আমি না। পুরা জিনিসটা চিন্তা করতে পারি। একাগ্রতা বাড়ে। তারপর হচ্ছে অ্যা আমি আমি কিভাবে কোনো কাজ কিভাবে করব? বা কোন ওয়েতে আমি প্রফেশনাল কাজ হোক বা পার্সোনাল কাজ হোক, সেগুলা সলিউশন যেগুলা, এগুলা মাথার মধ্যে ঘুরতে থাকে, হ্যাঁ? এটা কাইন্ড অফ মেডিটেশন ফর মি, হ্যাঁ? বুঝতে পেরেছি, আমি পুরা দিনের প্ল্যানিংটা রানিং এর সময় করি আরকি। বুঝতে পেরেছি। তো যেটা বলছিলাম হচ্ছে মানে ওই ঢাকার দেশের বাইরে গিয়েও কি একাধিকবার দৌড়েছেন নাকি শুধু একবারই? হ্যাঁ, একাধিকবার করেছি। আচ্ছা, আমি আচ্ছা, ইন্ডিয়াতে করেছি কয়েকবার, আচ্ছা। সিঙ্গাপুরে করেছি, আমেরিকায় করেছি। সিঙ্গাপুরে, ইউএসএ তেও করেছেন। ইউএসএ করেছি। সো আপনি যদি একটু বলেন আরকি যে দেশের বাইরে তো আরো অন্য দেশ থেকেও নিশ্চয়ই হ্যাঁ। অনেকেই ছিলেন। সো ওদের কালচার বা আমাদের এখানে রানিং কালচারের মধ্যে নিশ্চয়ই কিছু ডিফারেন্স তো আছেই বা ওভারঅল মানে কম্পিটিটিভনেস এর কথাও যদি হুম, বলি, হুম, হুম। সেখানে আসলে আপনার ওদের অ্যারেঞ্জমেন্ট, আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট এসব জায়গাতে কি পার্থক্য ও চোখে ও পড়েছে? ওরা যেহেতু অনেকদিন ধরে করে হুম, না, হুম, হুম, ওদেরটা আরো নিখুঁত, অবশ্যই হুম, হুম, নিখুঁত। হুম, আমাদের দেশে যেগুলা হচ্ছে এখন হুম, কিন্তু ভালোই হচ্ছে। হুম, কোনোমতেই খারাপ না। হুম, তো বলা যাবে না, বরং হুম, বেশ ভালোই হচ্ছে। হুম, হুম, জি, কোনো ক্ষেত্রে হুম, যদি ইভেন্টের কথা ধরি, হ্যাঁ? এখন প্রচুর ইভেন্ট হচ্ছে আমাদের দেশে, হ্যাঁ? এবং ইয়াংরা কিন্তু এটাকে খুব লুফে নিচ্ছে। তবে আমি যেটা সমস্যা দেখি যে এই ইভেন্টগুলাকে, মানে এই ইভেন্টগুলা সমস্যা না। আসলে এটা একটা উৎসবের আকার নেয় হুম, যে ঠিক আছে, আমি অমুক একটা রেস হচ্ছে, আমি ওইখানে পার্টিসিপেট করি আরকি, হ্যাঁ? তবে আমার কাছে মনে হয় যে যারাই করবেন তাদের আসলে প্রিপারেশনটা একটু রাখা উচিত আরকি। যে আমি কোন রেসে করছি, কোন ইভেন্টে করছি এবং কত ক্যাটেগরিতে করছি। তো আমি ওইটার জন্য পুরাপুরি কতটুকু নিজে প্রিপারেশন করছি। আসলে রেসটা কিন্তু খুব ইভেন্টমুখী হয়ে গেলে আসলে সমস্যা। হুম, আমাদের হতে হবে হচ্ছে জেনারেল ফিটনেস হুম। এবং হচ্ছে রানিংটাকে ভালোবাসা, সবসময় প্র্যাকটিস করা, তাই না? এটা আমার কেন করব? শুধুমাত্র মেডেলের জন্য না বা ইভেন্টের ইয়ের জন্য। জন্য। মেডেলের কথা বললেন, এটা হ্যাঁ, চমৎকার একটা, আমি হ্যাঁ, একটা গল্প বলি। হুম, জি, আমার ছেলেকে একটা ইভেন্টে আমি বললাম যে, হুম, "বাবা তুমি হুম, চলো, ওইখানে তো একটা রেস হুম, হবে, হুম, চলো।" আম ও বলে যে তখন আরো ছোট। বলে, "রেস হলে কি পাবো?" জি, আমি বললাম, "তুমি তো মেডেল পাবা, হ্যাঁ, টি-শার্ট পাবা।" হ্যাঁ, বলে যে, "না, আমি কি মেডেল কিনবো?" হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। মানে তার কাছে মনে হচ্ছে যে মেডেল তো মেডেলটা সে সবাই হ্যাঁ, পায়, পায়, হ্যাঁ? হ্যাঁ, তো মেডেল পাওয়াটা এবং মেডেল সাজায় রাখা, হ্যাঁ, এটাতে হয়তো কিছু পার্সোনাল স্যাটিসফ্যাকশন খুব একটা হ্যাঁ, কিছুদিনের জন্য আসতে পারে। কিন্তু হুম, এত বেশি ইভেন্ট হলে অত মেডেল দিয়ে আমি কি কি করব? করবে? সেটাই হুম? এক্সাক্টলি।
না, এটা যাই হোক, এটা ভেরি করে। হ্যাঁ এখন আমরা যদি একটু মানে যেহেতু দৌড়ের অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে একটু কথা শুরু করেছি, এখন ঢাকা রোড রানার্স নিয়ে একটু কথা বলি বেশ আচ্ছা আচ্ছা কিছুক্ষণ। আপনার যে আরেকটা বড় পরিচয়, যেটা আসলে হুম আজকে আমাদের এপিসোডের একটা বড় পার্ট, সেটা হচ্ছে আপনার সংগঠক হিসেবে ঢাকা রোড হুম রানার্স এর প্রতিষ্ঠাতা হিসেবে আপনার যে ভূমিকা। প্রথমে আচ্ছা একটু ঢাকা রোড রানার্স এর গল্পটা একটু শুনতে চাই, কিভাবে আচ্ছা শুরু হলো? এখন আমরা তো ওই যে ওই সময় আমরা দৌড়াতাম, হ্যাঁ? তখন মনে হলো যে আচ্ছা আমরা একটা নিজেরা একটা কিছু করি না কেন? হ্যাঁ? বিভিন্ন দেশে তো বিভিন্ন রানার্স কমিউনিটি রানার্সদের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। তো আমরা কিছু একটা করি যেটা আসলে সবাইকে যাতে অ্যাক্টিভ লাইফস্টাইলে উদ্বুদ্ধ করে, বিশেষ করে রানিং এ উদ্বুদ্ধ করে। তো সেই চিন্তা থেকেই Facebook এ আমরা ১ম একটা গ্রুপ খুললাম ঢাকা রোড রানার্স। জি, এবং এই ঢাকা রোড রানার্সের মাধ্যমে কি করা যায়? আমি তো নিজে প্র্যাকটিস করি। জি। কিন্তু এতে তো আমাকে সবাই জিজ্ঞেস করতেছে হুম, যে অনেকে বন্ধু জিজ্ঞেস করে যে, "হ্যাঁ, এই তুই দৌড়াস তো বা আমিও জয়েন করব। কই হুম, করিস?" এই সেই। হুম, তখন আমার কিছু বলার থাকে না বা হুম, টাইমিং মিলে না, হ্যাঁ? হুম। তখন মনে হলো যে একটা কিছু করি যেখানে জি, সবাই আসতে পারবে। এট লিস্ট সপ্তাহে জি, যদি ১ দিন আসা যায়, হ্যাঁ? জি, তো এই চিন্তা থেকেই যে সমাজের অন্যান্য সবাইকে একটু রানিং এ একটু হুম, টেনে আনা বা হুম, তাদেরকে একটু ইয়া করা, চেষ্টা করা যাতে তারা একটু রান করে, হ্যাঁ? হুম, হুম, তাহলে হুম, আমাদের কমিউনিটিটা একটু বড় হবে। হুম। তো সেই চিন্তা থেকেই আমরা ঢাকা রোড রানার শুরু করলাম এবং এটার একটা সিগনেচার প্রোগ্রাম হচ্ছে স্যাটারডে সোশ্যাল রান বলি আমরা, আচ্ছা, হ্যাঁ? এই স্যাটারডে সোশ্যাল রান আমরা চেষ্টা করি যে প্রতি সপ্তাহে আসলে হয় না। বিভিন্ন ছুটি-ছাটা থাকে, বন্ধ থাকে, প্রাকৃতিক দুর্যোগ থাকে। তো জি, স্যাটারডেতে আমরা একটা রান করি ঢাকার হাতিঝিল থেকে, আচ্ছা, হ্যাঁ? পুলিশ প্লাজার সামনের থেকে শুরু হয় আরকি। আচ্ছা। এবং এটা আমরা ১২৫ টা করলাম লাস্ট। ১২৫ টা? ১২৫ তম মানে রান। ১২৫ দিন হ্যাঁ, হয়েছে। ১২৫ টা স্যাটারডেতে শনিবারে রান হয়েছে। এটা লাস্ট রান করলাম আমরা হচ্ছে বনানী সোসাইটি আচ্ছা, এবং 55 কদমতলা নামে একটা সংগঠন আছে। জি, যারা গুলশান বনানী লেক সাইডে প্লান্টেশনের কাজ করছেন। আচ্ছা, তাদের সাথে মিলে আরকি। আচ্ছা। এখন কমিউনিটিটা কত বড় হয়েছে আপনাদের, বা এখন তো কিরকম? এটা হচ্ছে হুম, আমাদের তো মেম্বার হচ্ছে প্রায় ৮,০০০ এর মতো হুম, আমাদের গ্রুপের মেম্বার হুম, আছে হুম। আরকি। অনেক মানে রেগুলার মেম্বার? আচ্ছা ওইটা রেগুলার না। হ্যাঁ, এটা তো Facebook এর ফেসবুকের বললাম। মেম্বার। আর হ্যাঁ, রেগুলার হচ্ছে ২০-২৫ জন তো হয়। ২০-২৫ জন এভারেজ রেগুলার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রেগুলার। তাহলে আমি এটা তো বলা যায় যে আপনার একটা এখন তাহলে আরেকটা আলাদা ফ্যামিলি হয়ে গেছে হ্যাঁ, ঢাকার। হ্যাঁ, অবশ্যই। এইটা হচ্ছে এই যে আমাদের কিন্তু সবাই জানে যে শনিবারে যারা আমরা রেগুলার আসে তারা জানে। তারা তাদের বন্ধুদের বলে বা তাদের কাছেও তো সবাই জানতে চায়। এখানে কিন্তু অনেক রানার তৈরি হয়েছে, আয়রন ম্যান তৈরি হয়েছে। যারা আচ্ছা, শুরুটা করেছিল ঢাকা রোড রানার্স এর মাধ্যমে। আচ্ছা। হ্যাঁ, অনেক আয়রন ম্যান হ্যাঁ। তৈরি হয়েছে, হুম, হুম, রানার্স হুম, তৈরি হয়েছে। হুম, হুম, তারা হুম, ঢাকা রানার্স এর শুরুতে একদম বিগিনার হিসেবে আসছিল। হুম। পরে এটাকে উৎসাহিত হয়ে আরো অন্যভাবেও হয়েছে। কিন্তু এখানেও কিছুটা নিশ্চয়ই সবার কন্ট্রিবিউশন ছিল। তারা বুঝতে পেরেছে যে এটা করা উচিত এবং তারা কিন্তু এখন ভালো, ভালো জায়গায় ইভেন্ট করছে আরকি। আচ্ছা, আপনি তো মানে যখন আপনি ঢাকা রোডার্স করেছেন, এখন এটা একটা পর্যায়ে এসেছে। সংগঠক হিসেবে আপনার নিজেরও তো আসলে অনেকটুকু এখানে আরেকটা আলাদা রকম একটা আসলে দায়িত্ব। যে আপনি যখন একটা জিনিস মানে অর্গানাইজ করছেন, হুম। কমিউনিটিটা, সেখানে আসলে আপনার ওইটা কতটুকু এনজয় করেন? আপনি যে অর্গানাইজার হিসেবে আপনার যে কাজটা? এটা খুবই এনজয় করি। কারণ হচ্ছে হুম, এইখানে সবাই কিন্তু হুম, বিভিন্ন শ্রেণী পেশার লোক থাকলে পরেও হুম, সবাই কিন্তু আমরা একটাই পরিচয়। আমরা হচ্ছে হুম, রানকে ভালোবাসি, আমরা হুম, দৌড়াতে চাই, হ্যাঁ? হুম, হুম, বিভিন্ন লোকজন আসে। হুম, আমি চেষ্টা করি সবার সাথে হুম, ইকুয়ালি হুম, সবার সাথে শেয়ার করার জন্য জি, এবং হুম, হচ্ছে সবাই হুম, যাতে তাদের বন্ধুদেরও হুম, টেনে আনে হুম, সেভাবে একটা প্রক্রিয়া থাকে এবং হুম, হুম, কেউ হয়তো কিছুদিন করে আবার চলে যায়, কেউ হয়তো হুম। আসে। এইভাবে করে আমরা করছি এবং গত বছর আমরা ২৪ সালে কিন্তু একটা রান ফেস্ট করলাম। ঢাকা আচ্ছা। রোড রানার্স রান ফেস্ট, হুম, হ্যাঁ? সেটা হচ্ছে হাতিরঝিলে হয়েছে। হুম, ২১ কিলোমিটার, ১৫ কিলোমিটার আর ৭.৫ কিলোমিটার ক্যাটেগরিতে হুম। একটা ইভেন্টের মতো উৎসব আরকি, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, হাতিরঝিলে যেভাবে হয় না পুরাটা ব্লক করে বুঝতে ওইভাবে পেরেছি। হয়েছে। ২০০০ এর মতো পার্টিসিপেন্ট ছিল আরকি ওটাতে। আচ্ছা। এটা নিয়ে আপনার সামনে কি বড় কোনো পরিকল্পনা আছে হ্যাঁ, ঢাকা হ্যাঁ, হ্যাঁ। রোডার্স নিয়ে? এটা আছে আমাদের এটা কন্টিনিউ আমরা করব। আ আ আপাতত এই বছরও আমরা ডিসেম্বরের ৫ তারিখে ঢাকা রোড রানার্স রান ফেস্ট 2025 করছি। আচ্ছা, হ্যাঁ? আর এইগুলাকে ম্যানেজ করার জন্য আমরা একটা অফিসিয়াল সংগঠন মানে এক এক অফিসিয়াল প্রতিষ্ঠান লাগে। ওইরকম একটা প্রতিষ্ঠান আমাদের আছে। হ্যাঁ? ট্রেড লাইসেন্স করা প্রতিষ্ঠান। এটা হচ্ছে রান সেন্টার। আচ্ছা, রান সেন্টার ম্যানেজ দ্য ইভেন্টস অফ দ্য ঢাকা রোড রানার্স। আচ্ছা। তাহলে তো বেশ বড় একটা আ মানে প্ল্যান আছে সামনে।
চেষ্টা করছি আর আচ্ছা, কি। আর ওভারঅল বাংলাদেশে তো এখন রানিং কমিউনিটি তো অনেক বড় হচ্ছে। আমরা যদি একটু আপনার রানিং কমিউনিটি আছে এরকম তো আরো অনেকগুলো এখন রানিং কমিউনিটি তো বড় হুম, হুম, হচ্ছে। হুম, সো ওভারঅল বাংলাদেশে রানিং কালচার যেটা আছে হুম, সেটা তো আপনি বললেন ইভেন্টের কথা বললেন এখন হুম, অনেক বেশি ইভেন্ট হচ্ছে। আবার এখন অনেকে দৌড় নিয়ে অনেক বেশি কনসাস। বিভিন্ন জায়গায় আমি যতদূর জানি বিভিন্ন মহল্লা ভিত্তিক রানিং কমিউনিটি আছে। হুম, হুম, মিরপুর বেসড, বসুন্ধরা বেসড, ধানমন্ডি বেসড, তাই না? আছে, আগারগা বেসড এরকম অনেক আছে। ওরা নিজেরা মনে হয় বিভিন্ন রকম করে। রান করে। সো এই টোটাল বাংলাদেশে এই যে রানিং এটাকে কি আমরা মানে এটার সামনে কিরকম একটা আপনি ছবি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রানিং কমিউনিটিটা কত বড় হবে সামনে? এটা তো এখন আমার কাছে হুম, ভলিউম তো অনেক মনে হচ্ছে। মনে হচ্ছে। ইভেন্টের দিকে যখন তাকাই হুম, তখন কিন্তু আমার মনে হয় যে হিউজ, হিউজ। হ্যাঁ? সব বাচ্চারা মানে বিভিন্ন ইয়াংরা, হুম, বিভিন্ন বয়সী লোকজন হুম, এবং এক্সিকিউটিভ লেভেলে হুম, যারা জব করছেন বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এটাতে জয়েন করছে। হুম, 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 এবং দেখা যায় যে এইখানে একটা মজার বিষয় হচ্ছে যে সামান্যভাবে যে একটু উৎসাহ পায় সেও কিন্তু চলে আসছে হুম, হুম, ইভেন্টের দিনে। তো হুম, হুম, ইভেন্ট যত বেশি হবে হুম, তত বেশি কিন্তু মানুষ জানতে পারছে। জি, এটা খুব পজিটিভ দিক হুম, যে মানুষ আরো কাছাকাছি হুম, যাচ্ছে, রানিং এর কাছাকাছি। সে হয়তো আজকে এই ইভেন্টটা করলো, জি, সে হয়তো এটা দেখলো, পরবর্তী আরেকটা ইভেন্ট আসলে সে এখানে যায় এবং এই মানুষগুলা কিন্তু সারা দেশে ইন্টারনাল ট্যুরিজমের ভূমিকা রাখছে। হ্যাঁ, 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 যেমন কারো যদি সিলেটে একটা প্রোগ্রাম হয়, ঢাকার থেকে লোক চলে যাচ্ছে, বরিশাল থেকে চলে যাচ্ছে বা ঢাকায় প্রোগ্রাম হলে চিটাগাং থেকে আসছে, রংপুর থেকে আসছে, সারা দেশ থেকে। হুম, তো এই যে ইন্টারনাল একটা মেলবন্ধন, সবার সাথে হুম, সবার সহযোগিতা, হুম, যোগাযোগ বাড়তেছে। জি, এটার মাধ্যমে কিন্তু হুম, চমৎকারভাবে একটা জি। হেলদি পরিবেশ গড়ে উঠছে আমাদের দেশে। না, এটা আসলে একটা অসাধারণ ব্যাপার। আ আচ্ছা, এখন আপনার তো অনেকগুলো জিনিস নিয়ে আমরা কথা বললাম। আমি আ যারা নতুন দৌড়ায় এরকম অনেকে কিন্তু আমাদের প্রোগ্রামটা দেখে। হুম, সো যারা দৌড়াতে চায়, ধরেন যারা দৌড় শুরু করছে, এটা নিয়ে অনেকেরই অ্যাডভাইস খুঁজে। আমি নিজেও খুঁজি হুম, আসলে। হুম, আমি হুম, পার্সোনালিও হুম, হয়তো আপনাকেই বলতাম হুম, যে, হুম, "ভাই আমি তো মাঝে দৌড়াই, হুম, সবসময় দৌড়ানো হয় না কিন্তু হুম, একটু সিরিয়াসলি দৌড়াতে চাই।" হুম, সো যারা এখন দৌড়ানো শুরু করেছে হুম, তাদেরকে আপনি কি অ্যাডভাইস দিবেন আসলে? মানে যারা হুম, শুরু করতে চায়? হুম। প্রথমত হচ্ছে আমাদের মাইন্ডসেটটা তৈরি করা যে আমি দৌড়াবো, জি, সেটা একটা জিনিস। জি, আমার যদি দৌড়াতে কষ্ট হয়, ১ম এ আমি একটু ওয়াক করব, জি, তারপরে রান করব, হুম, তারপরে ওয়াক করব। আমার জি, এর জন্য কি লাগবে? জি, আমার লাগবে হচ্ছে হুম, একটা হুম, শু লাগবে, হুম, হুম, হ্যাঁ? আর একটা স্পোর্টস এর হুম, শর্টস বা হুম, টি-শার্ট এই ধরনের একটা কিছু লাগবে। হুম, যদি একটা ঘড়ি কেনা যায় হুম। তাহলে ভালো, না কিনলে মোবাইলেও আমরা অ্যাপস অ্যাপ ইউজ করে করতে অ্যাপস পারি। ইউজ করে করতে পারি। মোবাইলটার সাথে নিলে আমি হুম, ডিসট্যান্সটা কাউন্ট করতে পারব। এছাড়া যেটা হচ্ছে যে কিছু অভ্যাস গড়ে উঠতে হবে, জি, হ্যাঁ? দৌড়ানোর সবচেয়ে যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা কিভাবে? যে আমার আসলে ডিসিপ্লিনড হতে হবে। লাইফে। ১ম শর্ত, হ্যাঁ? লাইফে হুম, ডিসিপ্লিনড হতে বুঝতে হবে। পেরেছি। আমার দৌড়ানোর আইডিয়াল সময় হচ্ছে সকালবেলা। এবং সকালে যদি আমি না উঠতে পারি তাইলে কিন্তু হবে না। হুম। এখন সকালে উঠতে গেলে আমার কি করতে হবে? আমার কিন্তু তাহলে আর্লি টু বেড আর্লি ঘুমাতে হবে ঘুমাতে হবে। এবং ঘুমানোর ওই ইয়েটা ৬-৭ ঘন্টা যে যদি না ঘুমাই আসলে আমি ভালো রান করতে পারব না, পারবে না। হ্যাঁ? তো ওই যে সকালে আর্লি ঘুমানো, আর্লি টু বেড, আর্লি টু রাইজ, রাইস এই ওই জিনিসটা, ছোটকালের হ্যাঁ, আমাদের যে ওইটাই কিন্তু হুম, মূল জিনিসটা। বুঝতে পেরেছি। বেসিক ক্লাসিক্যাল যে হুম, হুম, এক্সাম্পল যেটা, হুম, এই হুম, ক্লাসিক্যাল যেই মানুষের সিস্টেম আমাদের হুম, বডিও কিন্তু তৈরি হুম, হচ্ছে আর্লি ঘুমানোর জন্য। রাত আমাদের জন্য ঘুমানোর জন্য। এখন রাতে যদি হুম, আমি হুম, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেই, হুম, তাহলে হুম, কিন্তু আমি এটা পারব না, পারব হ্যাঁ? না। হ্যাঁ। সো আমাকে ওই জায়গাটাও লিমিট করে ফেলতে হবে, ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হবে। তারপর রান করলে পরে এক ধরনের টায়ার্ডনেস গ্রো করতে পারে। সো ওই ওই টায়ার্ডনেস থেকেও কিন্তু আর্লি আমি ঘুমাতে চলে যাব। হুম, প্লাস আসছে হচ্ছে ফুডিং এর ব্যাপারটা, হ্যাঁ? হুম, তখন হেলথি ফুড যেগুলো ওগুলো মোটামুটিভাবে সেগুলা খেতে হবে আরকি। হুম, খেতে হবে কারণ আমার তো ফুয়েল দরকার। হুম, হুম, সেই ফুয়েলটা লাগবে। প্লাস হচ্ছে হাইড্রেশন এর ব্যাপারে কনসার্ন হতে হুম, হবে যে হুম, আমি হুম, দৌড়ালাম সেটা তো হবে না। আমার হুম, প্রচুর ইলেক্ট্রোলাইট মানে কনজিউম করতে হবে হুম, 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 যদি লাগে, হ্যাঁ? হুম, হুম, কিছু ফ্রুটস আছে, হুম, বানানা, হুম, হ্যাঁ? কলা, হুম, তারপরে হচ্ছে এই হুম, এই ধরনের ডাবের পানি এগুলা খাওয়া যেতে পারে। হুম, স্যালাইনটা নেয়া যেতে পারে। তারপরে হুম, হচ্ছে ইলেক্ট্রোলাইট পাওয়া যায় আমাদের দেশে সেইটা। হুম, আর হচ্ছে একটা শু। হুম, এই হুম, শু এর ক্ষেত্রে আমাদের কিন্তু হ্যাঁ, একটা খুবই সতর্ক একটা হুম, অবস্থানে হুম, থাকতে হুম, হবে। কারণ হুম, আমরা দৌড়াই কিন্তু পুরা ভরটা আমাদের পায়ের উপরে পায়ের উপর পড়ে, দিয়ে হ্যাঁ? পড়ে। পায়ের উপর দিয়ে পড়ে এবং বডি অন্য পার্টস গুলাও মুভ করে কিন্তু বেসিক্যালি পুরা ভরটা নেয় লেগ এবং লেগটাকে ক্যারি করে হচ্ছে শু। তো শুটা আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট ভালো আরকি। একটা শু ভালো ইউজ একটা করাটা শু। আমাদের জন্য খুব হুম, জরুরি। সো অবশ্যই আমরা একটু মোটামুটি অনেক কিছু নিয়ে আমরা আসলে কথা বলে ফেলেছি। আ আমরা যদি আরেকটু বলি আরকি যে কয়েকটা আমি আপনাকে একটু দ্রুত প্রশ্ন করতে চাই। হুম, আপনি এক শব্দে উত্তর দেবেন। হুম, হুম, আমার মনে হয় এটা একটু কুইক ফায়ার রাউন্ড একটা হুম। আমরা বলতে পারি। সো ১ম যেটা হচ্ছে আপনার ঢাকা শহরে দৌড়ানোর সবচেয়ে প্রিয় জায়গা কোনটা?
প্রিয় জায়গা হাতিঝিল। হাতিরঝিল। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আপনি তো যেটা বললেন অবশ্যই এটা এর মধ্যে বলেছেন যে আপনি সকালে দৌড়াতে বেশি পছন্দ করেন। আপনার প্রিয় জুতার জোড়ানোর জন্য আপনার প্রথম জুতার সবচেয়ে কোন জুতাটা বেশি ইউজ করেন? কোন ব্র্যান্ডের জুতাটা? আমি নাইকি বেশি ইউজ নাইকি, করি। নাইকি বেশি ইউজ করেন। আচ্ছা, তবে অল্টারনেট যদি কোনো জুতা পেতাম বাংলাদেশে তাহলে আমি লোকালটা করতাম। আচ্ছা, আসলে লোকালি কোনো ব্র্যান্ড তৈরি হয়নি। তৈরি হয়নি। এটা খুব জরুরি এটা যে আমরা আমাদের দেশে আসলে লোকালি একটা হয়তো লোকালি কোনো ভালো ব্র্যান্ড পেলে পরে আমরা কেন অত দাম দিয়ে কিনবো? আমরা আসলে এটা তো একটা মানে আমি চাই যে বাংলাদেশে গড়ে উঠুক এই শিল্পটা। অবশ্যই। আপনার ড্রিম কোনো রেস আছে কিনা যেখানে আপনি দৌড়াতে চান ওয়ার্ল্ডে যে কোনো জায়গায়? হ্যাঁ, আমি বোস্টন ম্যারাথনটা করতে চাই আরকি। বোস্টন ম্যারাথনটা এটা হ্যাঁ। আপনার ড্রিম? হ্যাঁ, ড্রিম আরকি। আচ্ছা, ড্রিম আচ্ছা। কারণ বোস্টন আসলে হুম, ওল্ডেস্ট ম্যারাথন হুম, অফ দ্য হুম, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কিন্তু হুম, পপুলার হুম, সবচেয়ে বেশি নামকরা যেটা ওয়ার্ল্ড হুম, মেজরের মধ্যে মেজর ৬ টা মেজর ম্যারাথন আছে। হুম, তার মধ্যে মেজরটা বোস্টনকেই ধরা হয়। তো বোস্টনে হুম, করতে পারি কিন্তু করা হয়ে ওঠেনি এর মাঝে। তো হুম, হুম। শীঘ্রই করার চেষ্টা করব আরকি। আর এই বছর আমি যে চেষ্টা করছি হচ্ছে লাস ভেগাস ম্যারাথনটা লাস করার। ভেগাস। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর আপনার মানে সবচেয়ে ফেভারিট ড্রিংকস কোনটা? ড্রিংকস বলতে বোঝাচ্ছি মানে যে কোনো রকমের মানে দৌড়ানোর সঙ্গে আপনি সবসময় কোনটা বেশি? আচ্ছা, আমি যেটা পার্সোনালি করে হুম, হচ্ছে ইলেক্ট্রোলাইট একটা নেই। আচ্ছা। হ্যাঁ? আমরা মোটামুটি অনেক কিছু নিয়ে আসলে কথা বললাম। একটা ভালোই সময় আমাদের আড্ডা দিলাম। আ অনেকগুলো টিপসও দিলেন আপনি হুম। মোটামুটি দৌড় নিয়ে। আর আপনি অনেক কিছু বললেন দৌড় নিয়ে কিভাবে করতে চান। ওভারঅল যদি আপনি একটু একটা শেষ প্রশ্ন যদি আমরা আসতে চাই যে দৌড় নিয়ে আপনার স্বপ্নটা কি? আপনার ব্যক্তিগত স্বপ্ন বা আপনি সামাজিক স্বপ্ন হতে পারে বা বাংলাদেশকে দৌড় নিয়ে কিরকম স্বপ্ন দেখেন? যদি আমরা বলি আরকি যে সবকিছু মিলে। সেটা হচ্ছে যে আমি আসলে দৌড়াতে চাই যতদিন বাঁচি আরকি। হ্যাঁ? বা যতদিন যতদিন সক্ষম থাকি। হুম, বাঁচি বললে বাঁচলেও অনেক সময় সক্ষম নাও হুম, থাকতে পারি। যদি আমি যদি যতদিন ফিট থাকতে পারি জি, ততদিন আমি দৌড়াতে চাই। মানে এটার সাথে রিটায়ারমেন্ট এর কোনো সম্পর্ক নাই। হুম, যতদিন আমি নিজেকে পারি আমি দৌড়াতে চেষ্টা করব। আর বাংলাদেশকে নিয়ে স্বপ্ন হচ্ছে এই দেশে এখন অলরেডি আমার কাছে মনে হচ্ছে যে স্বপ্নের কাছাকাছি যে এত জি, ইয়াংরা যাচ্ছে, হুম, এত তরুণরা বা এত মানুষ এটার সাথে সানন্দে গ্রহণ করেছে। আমার কাছে এটা খুব ভালো লাগে। হুম, যে ছেলে-মেয়ে সবাই মিলে একসাথে দৌড়াচ্ছে। একই রকম টি-শার্ট গায়ে দিয়ে রেসে যখন দেয় এটা দেখতেও একটা অন্যরকম একটা লাগে। সবার মধ্যে একটা অ্যাথলেট ভাব চলে আসে। এই যে মানুষের প্রতি একটা অ্যা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করার যে ইচ্ছা, জি, এই ইচ্ছাটা আমার কাছে খুবই মানে সুন্দর লাগে। এটা একটা চাওয়া ছিল এবং ভবিষ্যতে এটা ক্রমশ বাড়বে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলাতে এটার একটু বিশেষ নজর যদি দেওয়া হয় না, তাইলে কিন্তু আরো বেশি মানুষ আরো বেশি বাচ্চারা এটাতে ইনভলভ হতে পারত। আমাদের কিন্তু একটা সমস্যা আছে মাঠ নেই। আমাদের হুম। একটা সমস্যা আছে আমাদের ট্রেনিং করার মতো কোনো জায়গা জায়গা নেই। নেই হ্যাঁ, ঢাকা শহরে। কোর্সগুলা যেমন ধরেন আ অনেক দেশে পার্কগুলার ভিতরে রানিং ট্র্যাক থাকে। ট্র্যাক থাকে। তো সেইরকম গভর্নমেন্ট যদি আমাদের এই সহায়তাটা ব্যবস্থা করে, করে দেয়। এই ব্যবস্থা করে দেয় রানিং এর জন্য ট্র্যাক তৈরি করে দেয় জায়গায়, জায়গায়। তাইলে কিন্তু আরো বেশি ভালো রানার দৌড়ের পাবো হুম, এবং ওয়ার্ল্ড ক্লাস যেই আমরা চাই যে আমাদের দেশের থেকে ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট তৈরি হোক, সেই অ্যাথলেট গুলো যদি তৈরি হয় এবং এর জন্য যেই ফ্যাসিলিটিস লাগে সেটা গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিয়ে, সোসাইটিকে ইনিশিয়েটিভ নিয়ে সবাই মিলে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে অবশ্যই আমরা মনে করি যে আমরা জাতি হিসেবে আরেকটু জি, এগিয়ে যেতে পারবো। অবশ্যই। তো দর্শক আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে শাহীন আজিজ ভাই অনেক বিষয় নিয়ে কথা বললেন। আমরা অনেক কিছু জানতে পারলাম। দৌড় নিয়ে, দৌড়ের বাইরে, দৌড়ের লাইফস্টাইল নিয়ে, অ্যাক্টিভ লাইফস্টাইল নিয়ে আমরা প্রচুর জিনিস আজকে আমরা আসলে জানতে পেরেছি। তো সেই জানাগুলো থেকে আপনারা কতটুকু উপকৃত হলেন সেটা অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে জানিয়ে দিবেন। আপনাদের আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই ইউটিউব চ্যানেল ফলো করবেন। সেখানে আপনারা আপনাদের ডিটেইলস জানিয়ে দিতে পারেন কিরকম লাগলো এই অনুষ্ঠানটি এবং যে কোনো রকমের টিপস যদি আপনারা জানতে চান অবশ্যই জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব সাধ্যমতো আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে কষ্ট করে এই এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। ফিট অ্যান্ড লিটের পরের এপিসোডে আমরা অবশ্যই অন্য কাউকে নিয়ে নতুন কোনো ডিফারেন্ট টপিক নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।